আমাদের প্রতিবেশী দেশ হলো নেপাল। বেশ কিছু সময় ধরেই আবারও অশান্ত হয়ে উঠেছে। সেখানকার অস্থির রাজনৈতিক পরিবেশের মধ্যেই সেই দেশের কিছু মানুষ চাইছেন সেখানে আবার হিন্দু রাষ্ট্র পুনঃস্থাপিত হোক এবং তার সাথে ফিরে আসুক রাজতন্ত্র। সমগ্র পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যেখানে রাজতন্ত্রের অবসান ঘটেছে সেখানেই গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে। তবে সেই দিকে না গিয়ে নেপালের অধিবাসীরা কেন চাইছেন গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র? আমাদের প্রতিবেশী দেশের পূর্বের ইতিহাসই বা কতটা জড়িয়ে আছে এই ঘটনার সাথে, সবটাই জানবো গল্পের আকারে। তবে তার আগে আমার সকল দর্শক বন্ধুদের জানাই দ্য নলেজ হাব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। রামায়ণের সময়কাল থেকেই নেপাল ছিল শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর। আপনারা নিশ্চয়ই জানেন নেপালের এই মিথিলা রাজবংশের রাজকন্যা ছিলেন মা সীতা। এরপর ৪র্থ থেকে ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত ছিল লিচ্ছবি রাজবংশের রাজত্বকাল। পরবর্তীতে ১২০০ থেকে প্রায় ১৫০০ শতাব্দী পর্যন্ত মল্ল রাজারাও রাজত্ব করে গেছেন। আর এই সময়ই নেপালে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রসার, শিল্প ও সংস্কৃতির বিকাশের সাথে সাথে আধুনিক কাঠমান্ডুর ভিত্তি গড়ে উঠেছিল। এরপর চলে আসা যাক ১৭৬৯ সালের কথায়, কারণ এই সময়টা নেপালের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ১৭৬৯ সালে পৃথ্বীনারায়ণ শাহের নেতৃত্বে নেপাল কিছুটা ইউনাইটেড হওয়া শুরু হয় শাহ রাজবংশের রাজত্বকাল। কিন্তু এর পরবর্তী শাহ রাজবংশের রাজারা এতটাও শক্তিশালী ছিলেন না। তার ফলস্বরূপ অ্যাংলো নেপালের যুদ্ধের সময় নেপাল ইংরেজদের কাছে হেরে যায়। নেপালের হাত থেকে ব্রিটিশদের হাতে চলে যায় সিকিম, গাড়োয়াল ও কুমায়ুন সহ বেশ কিছুটা অংশ। তবে এই সময় সুযোগের সদ্ব্যবহার করেছিলেন সেই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জং বাহাদুর রানা। তিনি ব্রিটিশদের সাথে একটা গোপন বোঝাপড়া করেন। তিনি তার দেশের বৈদেশিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইংরেজদের হাতে ছেড়ে দেন। তার সাথে দেন গোর্খা সৈনিকদের। আর এই গোর্খা সৈনিকরাই পরবর্তীকালে ১৮৫৭ মহাবিদ্রোহ থেকে শুরু করে দুটি বিশ্বযুদ্ধ পর্যন্ত ইংরেজদের হয়েই লড়েছিল। আর এর বিনিময়ে জং বাহাদুর রানা নেপালের সিংহাসনে টিকে থাকেন। নেপালের ক্ষেত্রে এর পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ১৯৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার পর। তখনও নেপালের জং বাহাদুর রানার উত্তরসূরিরা শাসনকার্য চালিয়ে যাচ্ছিল। সেই সময় ভারতের স্বাধীনতা অর্জনে কংগ্রেসের ভূমিকা দেখে কেপি ভট্টারায় ও বিপি কৈরালা বেশ কিছুটা অনুপ্রাণিত হয়ে নেপালে নেপালি কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। এর কিছু সময়ের পরই নেপালি কংগ্রেস রানা রাজাদের সাথে বিরোধিতায় জড়িয়ে যায় এবং ১৯৫১ সালে নতুন করে সেই দেশের একটা সংবিধান রচনা করা হয়। সেখানে প্রথমবারের জন্য নেপালের রাজতন্ত্রের একচেটিয়া অধিকার সরে গিয়ে গণতন্ত্র স্থাপিত হয়। তবে রাজাদের হাতে বেশ কিছুটা ক্ষমতা রয়ে যায়। এরপর দেখা গেছে কখনো কখনো নেপাল শান্ত থেকেছে, তো আবার কখনো কোনো না কোনো রাজনৈতিক কারণে অশান্ত হয়ে উঠেছে। তবে ৯০-এর দশক থেকে দীর্ঘ মাওবাদী বিদ্রোহ, রাজ পরিবারের হত্যাকাণ্ড, রাজা জ্ঞানেন্দ্রের একনায়কতন্ত্র এবং গণ আন্দোলনের ফলস্বরূপ ২০০৮ সালে নেপালে পাকাপাকিভাবে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে এবং সেখানে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর আসা যাক রাজতন্ত্র ফিরিয়ে আনার পেছনে সেখানকার মানুষজনদের মনে ঠিক কোন যুক্তিটা কাজ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার পর সেখানকার সাধারণ নাগরিক ভেবেছিল দেশের উন্নতি হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে তার ঠিক উল্টো। নেপালের রাজনৈতিক দলগুলি ক্ষমতায় টিকে থাকার জন্য একাধিকবার লড়াই জড়িয়েছে। তার সাথে সরকারের পরিবর্তন ঘটেছে। গত ১৫ বছরে ১২টিরও বেশি প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। বর্তমানে ওই দেশে ১৩টি রাজনৈতিক দল রয়েছে। বুঝতেই পারছেন, ৫ বছরও যদি কোনো প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করতে না পারেন তাহলে সেখানকার উন্নতির কথা ভাবাই বৃথা। সেখানকার মানুষজন দেখেছে দুর্নীতি, পার্টি পলিটিক্স আর ব্যক্তি স্বার্থে দেশ চালানো হয়েছে। এর ফলে সেখানকার সাধারণ মানুষজনদের মধ্যে এই ধারণাই তৈরি হয়েছে যে রাজা থাকলে হয়তো এতটাও বিশৃঙ্খলা তৈরি হতো না। এরপর আসা যাক অর্থনৈতিক সংকটের কথায়। সাধারণ মানুষজনদের মধ্যে একাধারে যেমন বেড়েছে বেকারত্ব, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে মূল্যস্ফীতি। সেখানকার তরুণ প্রজন্মের বিশাল অংশ বিদেশে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এবং এর সাথে তাদের জাতীয়তা ও ধর্মীয় পরিচয় ব্যাপারটির দিকেও গুরুত্ব দিতে হয়। নেপাল সেই প্রাচীনকাল থেকেই একটি হিন্দু রাজ্য ছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার পর এটিকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। বর্তমানে সেখানকার অনেক রক্ষণশীল ধর্মীয় সংবেদনশীল মানুষ মনে করেন নেপালের হিন্দু পরিচয় হারিয়ে যাচ্ছে।
তাদের ধারণা রাজতন্ত্র ফিরে আসলেই দেশের হিন্দু পরিচয় ফিরে আসবে, কারণ পূর্বে রাজারা ছিলেন হিন্দু ধর্মের প্রতীক। এছাড়া অনেক নেপালি আজও মনে করেন রাজ পরিবার ছিল তাদের কাছে পিতামাতার মতো। রাজা বীরেন্দ্রের সময় দেশ ভালো চলছিল, অর্থনৈতিক দিক থেকেও বেশ সচ্ছল ছিল। তখন রাজা ক্ষমতায় থাকলেও ব্যক্তিগত স্বার্থে নয়, দেশের স্বার্থে কাজ করতেন। পরবর্তীতে যে সমস্ত রাজনৈতিক নেতারা রাজতন্ত্র সরিয়ে গণতন্ত্র এনেছিলেন, তাদের অনেকেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। তাদের স্বজনপ্রীতি ও ব্যর্থ নেতৃত্বে মানুষ হতাশ হয়ে পড়ে। তখন তাদের মধ্যে ধারণা তৈরি হয় এর চেয়ে তো রাজার শাসনই ভালো ছিল। তাই বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখলেই দেখা যায় গত কয়েক বছর ধরেই নেপালের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বড় বড় বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। বিশেষ করে যে সমস্ত তরুণ প্রজন্ম যারা রাজতন্ত্র দেখেইনি, তারাও এখন এই সমস্ত আন্দোলনে যুক্ত হচ্ছে, কারণ তারা গণতন্ত্রের মাধ্যমে কোনো উন্নয়নই তো দেখতে পাচ্ছে না। তবু দেশের সকল মানুষই এক্ষুনি চাইছেন না দেশের রাজতন্ত্র ফিরুক। একটু খেয়াল করলেই দেখবেন 2001 সালে রাজা বীরেন্দ্র সহ তার সম্পূর্ণ পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর সেই সময় ভয়ানক অস্থিরতার মধ্যে রাজা জ্ঞানেন্দ্র সিংহাসনে বসেন। তারপর রাজা জ্ঞানেন্দ্র দেশের মধ্যে একনায়কতন্ত্র ফিরিয়ে আনেন এবং 2005-এ সেখানকার গভর্নমেন্ট পার্লামেন্টের সকল ক্ষমতা কেড়ে নিয়ে এমার্জেন্সি চালু করেন। তাই জনসাধারণের মনে সেই ঘটনার ছাপ এখনো রয়ে গেছে। আর কিভাবে রাজা বীরেন্দ্রকে হত্যা করা হয়েছিল সেই ইতিহাস যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা একটি পর্ব অবশ্যই করব রাজা বীরেন্দ্র হত্যাকে কেন্দ্র করে। এই ধরনের তথ্য যদি জানতে আপনারা আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।